ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। সদ্য স্বাধীন দেশের কবি কেন বলেছিলেন এই কথা? বাসন্তীকে, যাকে দেখে কেঁদেছিল পুরো বিশ্ব। স্বাধীনতার মাত্র 3 বছরের মাথায় সেই স্বাধীন দেশেই শুরু হয়েছিল লাশের মিছিল। না এসেছিল কোনো মহামারী, না কোনো প্রাকৃতিক দুর্যোগ। ঢাকায় প্রতি ঘন্টায় 3 থেকে 4 জন মানুষ মারা যাচ্ছিল অনাহারে। অথচ রাষ্ট্রপতির জন্মদিনে 55 পাউন্ডের কেক কাটছিলেন শেখ মুজিব। রিলিফের চাল, কম্বল, এমনকি ঔষধ পর্যন্ত বিক্রি হয়ে যেত বাজারে। আর প্রতিদিন 30 থেকে 40টা বেওয়ারিশ লাশ দাফন করত আঞ্জুমানে মফিদুল ইসলাম। এই ইতিহাস কখনো আপনার বইয়ে ছিল না, কিন্তু কেন? কারা চুরি করেছিল মানুষকে বাঁচানোর মতো শেষ খাদ্যটুকু? কারা চালিয়েছিল চোরাচালান সিন্ডিকেট? বিরোধী দল বলে কেন প্রতিবাদীদের উপর নির্যাতন করেছিল? সদ্য স্বাধীন দেশে কেনই বা থাকবে বিরোধী দল? আর সেই সময়েই স্বাধীনতার সূর্য এনে দেয়া মাওলানা ভাসানীকে কেন বলা হলো পাকিস্তানের দালাল? যে মানুষ মুজিব নামটা মুক্তির মঞ্চে তুলেছিলেন, তাকেই ছুঁড়ে ফেলা হলো রাজনৈতিক ছুবলে। আর যখন মানুষ মরছে ভাতের অভাবে, বুদ্ধিজীবীরাও নাম দেন রাস্তায়। এমনকি শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, শিল্পীরা সবাই বললেন এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা এই সরকারেরই তৈরি মনবন্তর। দেশের মানুষ মরছিল রিলিফ না পেয়ে, আর রেড ক্রস পরিচালনা করছিল দলীয় নেতা। আর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, তৎকালীন অর্থমন্ত্রী, কেন পদত্যাগ করেছিলেন? আজকের ভিডিওতে তুলে ধরব সেই ভয়াবহ সত্য। কিভাবে স্বাধীনতার কয়েক বছরের মাথায় স্বাধীনতার চেতনাকেই গলা টিপে হত্যা করা হয়েছিল, যা ইতিহাস নয় বরং এক সময়কার জীবন্ত দুঃস্বপ্ন। দেখবেন, জানবেন, আর হয়তো প্রশ্ন করবেন, এই দেশের স্বাধীনতা কি কেবল পোস্টার আর স্লোগানেই সীমাবদ্ধ? 1972 থেকে 74 সালে আওয়ামী লীগের শাসনামলে প্রায় প্রতিটা জনপদেই সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে আসতে শুরু করেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা আন্দোলন ও গণপ্রতিরোধের ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি। সবগুলো ঘটনা তুলে ধরা সম্ভব না, আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো আপনি এটাও বুঝতে পারবেন কেন মুজিবের মৃত্যুতে মানুষ আনন্দ মিছিল করেছিল। 1972 সালে ভারতীয় সম্প্রসারণবাদ ও সোভিয়েত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন মাওলানা হামিদ খান ভাসানী। চোরাচালান এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। ভাসানী স্বাধীনতার পর মুজিব সরকারের দুর্নীতি ও একদলীয় শাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন, এবং এই অত্যাচারী সরকারি দলকে তিনি সমর্থন করেননি। ভাসানীকে পাকিস্তানের দালাল বলাটা ছিল মূলত রাজনৈতিক অপপ্রচার, যাতে তার বিপ্লবী ভাবমূর্তি নষ্ট করে তাকে জনগণের মন থেকে সরিয়ে ফেলা যায়। এটি ইতিহাসের এক দুঃখজনক অধ্যায়, যেখানে একজন অকুতোভয় নেতার দেশপ্রেমকে অপমান করা হয়েছিল রাজনীতির স্বার্থে। 1974 সালের 15ই মার্চে ত্রাণ বিতরণের সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষুধার্ত ব্যক্তিদের লাইনে দাঁড়াতে দেননি। পরে 20 মার্চ আতাউর রহমান খান রেড ক্রসের ত্রাণ বন্টনের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, জনগণ ভিক্ষা চায় না, জনগণ চায় অধিকার। 1974-এর এপ্রিল-মে মাসে যখন হাজার হাজার ক্ষুধার্ত মানুষ গ্রাম থেকে ঢাকায় এসে রাস্তায় পড়ে থাকেন সাহায্যের আশায়, ঢাকার ফুটপাত সহ রেল স্টেশন ও মসজিদ ভিত্তিক এলাকায় অসংখ্য মানুষের অনাহারে মৃত্যু হয়। পরে 8 মে ঢাকার রাজপথে ক্ষুধার্ত মানুষদের দ্বারা উলঙ্গ মিছিল বের হয়, যা সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। এই ঘটনাকে দেশের বিবেক নাড়া দেওয়ার মতো প্রতিবাদ বলা হয়। এরপর 12 মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 26 জন শিক্ষক যৌথ বিবৃতি দিয়ে সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেন ও খাদ্য সংকটের দায় সরকারকে নিতে বলেন। 17 মে বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেটে বিশাল গণসমাবেশ হয়, যেখানে দুর্ভিক্ষ, সরকারি ব্যর্থতা ও দমননীতির বিরুদ্ধে আলেম ও সাধারণ ছাত্ররা প্রতিবাদ জানায়। এরপর 18 মে ঢাকার রাজপথে হয় মৌন মিছিল। কোনো স্লোগান নেই, শুধু হাতে ক্ষুধা চাই না ন্যায্যতা চাই লেখা প্লে কার্ড। প্রতীকী এই প্রতিবাদে বহু শিক্ষার্থী অংশগ্রহণ করে। 1974 সালের জুনে সরকার চোরাচালান বন্ধে কঠোর আইন পাশ করে, কিন্তু বাস্তবে এই আইনের প্রয়োগ করে গরিব রিকশাওয়ালা, কৃষক আর দিনমজুরদের উপর। তাদের চাল ডাল নিয়েও জেরা করা হতো। অথচ প্রকৃত চোরাকারবারি, সিন্ডিকেট, ব্যবসায়ী আর রাজনৈতিক প্রভাবশালীরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এতে জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে, কারণ আইন ছিল মুখে কঠোর, কিন্তু বাস্তবে গরিবদের হয়রানি আর ক্ষমতাবানদের রক্ষা করার হাতিয়ার। আগস্টে যারা দুর্ভিক্ষের রিপোর্ট কভার করছিল সরকারি মদদে, ওই সংবাদপত্রগুলো নিয়ন্ত্রণের চেষ্টা শুরু হয়। তখন কিছু পত্রিকা বন্ধ করা হয় বা সেন্সরের আওতায় আনা হয়।
সেপ্টেম্বরে সরকার বিরোধী দল ও ছাত্র সংগঠনের কর্মসূচিতে দমননীতি জোরালো হয়। গণবাহিনী ও ছাত্রলীগের মধ্যে সহিংস সংঘর্ষে অনেক প্রাণহানি ঘটে। এইসব ঘটনায় 1974 সালের ভয়াবহ দুর্ভিক্ষ ও তার আশেপাশে সৃষ্টি হওয়া রাজনৈতিক সংকট, যা মানুষের আস্থা হারানো ও দমননীতির এক বাস্তব প্রতিচ্ছবি। এই ঘটনাগুলো শুধু খাদ্য সংকট নয়, শাসন ব্যবস্থা ও রাষ্ট্রের নৈতিক পতনকেই নগ্ন করে তুলে ধরেছিল। 1974 সালে 17 ডিসেম্বর লন্ডনের ডেইলি মিরর পত্রিকায় প্রখ্যাত তথ্য অনুসন্ধানী অস্ট্রেলিয়ান সাংবাদিক জন পিলজারের 2 প্যারার একটি লেখা ছাপা হয়েছিল। তিনি এভাবে বর্ণনা দিয়েছিলেন, একটি 3 বছরের শিশু এতই শুকনো যে মনে হলো যেন মায়ের পেটে থাকাকালীন অবস্থায় ফিরে গেছে। আমি তার হাতটা ধরলাম, মনে হলো তার চামড়া আমার আঙুলে মোমের মতো লেগে গেছে। এই দুর্ভিক্ষের আরেকটি ভয়ঙ্কর পরিসংখ্যান এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 50 লাখ মহিলা আজ নগ্নদেহ, পরিধেয় বস্ত্র বিক্রি করে তারা চাল কিনে খেয়েছে। দ্বিতীয় প্যারা, সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং গাড়ি আঞ্জুমানে মফিজুল ইসলামের লরির পিছনে পিছনে চলছে। এই সমিতি ঢাকার রাস্তা থেকে দুর্ভিক্ষের শেষ শিকারটিকে কুড়িয়ে তুলে নেয়। সমিতির ডাইরেক্টর ডাক্তার আব্দুল ওয়াহিদ জানালেন, স্বাভাবিক সময়ে আমরা হয়তো কয়েকজন ভিখারির মৃতদেহ কুড়িয়ে থাকি, কিন্তু এখন প্রতি মাসে অন্তত 600 লাশ কুড়াচ্ছি, সবাই অনাহারজনিত মৃত্যু। তার এই কথা সত্যতা প্রমাণ হয়েছিল 10ই সেপ্টেম্বর বাংলাদেশের জাতীয় দৈনিক ইত্তেফাকে, যখন বাসন্তী মাছ ধরার জাল পরে লজ্জা ঢাকা ছবি ছাপা হয়েছিল। সেই ছবিতে বাসন্তী ও তার বোন দুর্গতি কলা গাছের কাণ্ড সংগ্রহ করছে। যদিও এই ছবিটিকে একটি সাজানো নাটক বলে মন্তব্য করেন এক শ্রেণীর মানুষ, কিন্তু এই ঘটনার মতো বহু ঘটনা ঘটেছে, তা তো আর মিথ্যে নয়। এইসব ঘটনার প্রত্যক্ষদর্শী অনেক খুঁজে পাওয়া যাবে। তখনকার পত্রিকার শিরোনামগুলো এমন ছিল, চালের পয়সা জোগাড় করতে অনেক পিতামাতা কুলের সন্তানকেও বিক্রি করে দেওয়ার মতো নির্মম নিষ্ঠুর কাজ করেছে। সন্তানের মুখে ভাত তুলে দিতে না পেরে মা কিংবা বাবা আত্মহত্যা করেছে। আজ এত বছর পরে সভ্য সমাজে এসে আমরা হয়তো এগুলো অনুভব করতে পারবো না, কিন্তু এর বাস্তব চিত্র আরও করুণ ছিল। 1974-এর মার্চ মাসে রংপুর জেলা থেকে শুরু হয় এই দুর্ভিক্ষ। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি চালের দাম বেড়ে মন প্রতি দাঁড়ায় প্রায় 200 থেকে 250 টাকা, অথচ স্বাধীনতার আগে মন প্রতি চালের দাম ছিল 12 থেকে 15 টাকা, যা পূর্বের তুলনায় 16 গুণের বেশি। এই দুর্ভিক্ষে 10 লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মারা গেলেও সরকারি হিসেবে দেখানো হয় মাত্র 27,000। এটাই ছিল স্বাধীন দেশে প্রথম লাশের ব্যবসা, যা অত্যন্ত দুঃখজনক। 9 মাসব্যাপী মুক্তি সংগ্রামে মতান্তরে 30 লক্ষ মানুষ মারা গেলেও জানা মতে না খেয়ে ভাতের অভাবে বোধহয় কেউ মারা যায়নি। অথচ স্বাধীনতার 3য় বছরে এসে একটা স্বাধীন সরকারের অধীনে ভাত না পেয়ে মারা গেছে প্রায় 10 লক্ষ মানুষ। অবশ্য এই মৃতের দলে আছে ডায়রিয়া, ম্যালেরিয়া ও কলেরায় মৃত্যুবরণকারী অনেকেই, কিন্তু তাদের মৃত্যুর পরোক্ষ কারণ একটাই, ওই দুর্ভিক্ষ। সুষম খাদ্যের অভাবে মানুষ তখন অখাদ্যও খেয়েছে। অনেক প্রত্যক্ষদর্শী বলেছেন যে তারা নিজের চোখে দেখেছেন ডাস্টবিনে উচ্ছিষ্ট থেকে খাদ্য কুটা খুঁজে খাওয়া মানুষ আর কুকুরের লড়াই। অনেকে এর চেয়েও খারাপ দৃশ্য দেখেছেন, যার বর্ণনা আজ প্রায় 55 বছর পর এসে সুস্থ মানুষের পক্ষে শোনাটাই একটা নির্যাতন স্বরূপ। 1970 সালের মন্বন্তর বা দুর্ভিক্ষ ছিল ভারত ও ইংরেজদের দ্বৈত শাসনের কুফল। আর 1943 সালের দুর্ভিক্ষ অর্থাৎ মন্বন্তরের জন্য ব্রিটিশ শাসক উইনস্টন চার্চিলকে দায়ী করলেও 1974 সালে দুর্ভিক্ষের জন্য শুধু বিদেশি শক্তি আর প্রকৃতিকে দায়ী করা যায় না, বরং এর জন্য অনেক অংশে দায়ী হলো দেশের অভ্যন্তরীণ দুঃশাসন। মূলত এই সময় থেকে সরকারের উপর থেকে দেশবাসীর আস্থা কমতে শুরু করে। দীর্ঘদিন পাকিস্তানি জাতাকলে পিষ্ট হয়ে এবং 71-এর রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে স্বজন হারানো মানুষগুলোর আশা ছিল স্বাধীন দেশে ভালোভাবে বাঁচবে, কিন্তু সরকার দলীয় কিছু লোকের সীমাহীন দুর্নীতি, দুঃশাসন এবং কিছু উল্লেখযোগ্য বাহিনীর অতি উৎসাহী তৎপরতায় জনগণের সেই স্বপ্ন অচিরেই হারিয়ে যায়। সময়ের ফলাফলে আসা দুর্ভিক্ষ জনগণের মনোবল আরও নাজুক পরিস্থিতির দিকে টেনে নিয়ে যায়। 1974 সালের 18 অক্টোবর যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদপত্র দ্য ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটরে ড্যানিয়েল সাদারল্যান্ড নামক একজন সাংবাদিক বাংলাদেশের দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয় নিয়ে একটি প্রতিবেদন লেখেন। গত 2 মাসে যে ক্ষুধার্ত জনতা স্রোতের মতো ঢাকায় প্রবেশ করেছে, তাদের মধ্যে সরকারের সমর্থক একজনও নেই। বন্যা আর খাদ্যাভাবের জন্য গ্রামাঞ্চল ছেড়ে এরা ক্রমে রাজধানী ঢাকার রাস্তায় ভিক্ষাবৃত্তির আশ্রয় নিচ্ছে।
কিন্তু মনে হচ্ছে সরকার এদেরকে রাজপথের ত্রিসীমানায় ঢুকতে না দিতে বদ্ধপরিকর। এরই মধ্যে কিছু সংখ্যককে বন্দুকের ভয় দেখিয়ে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সারাদিনে 2-1 টুকরা রুটি খেতে পাওয়া যায়, মাঝে মাঝে দুধ ও 1 টুকরো পেঁয়াজ পাওয়া যায়। ক্যাম্পে ঢুকলে আর বের হওয়া যায় না। যে দেশে মানুষকে এমন খাঁচাবদ্ধ করে রাখা হয় সেটা কি ধরনের স্বাধীন দেশ? ওদের সাথে এই কথাটি বলেছিলেন ক্যাম্পবাসীদেরই একজন। ক্যাম্পের ব্ল্যাকবোর্ডে খড়িমাটি দিয়ে জৈনিক কর্মকর্তা আমার সুবিধার্থে প্রত্যেককে রুটি খাওয়ার সময়সূচির তালিকা লিখে রেখেছেন। তারা অভিযোগ করলো যে রোজ তারা একবেলা খেতে পায় 1 কি 2 টুকরো রুটি। কোনো এক ক্যাম্পের জৈনিক স্বেচ্ছাসেবক রিলিফ কর্মী জানালো যে সরকারি কর্মচারীরা জনসাধারণের কোনো তোয়াক্কা করে না। তারা বাইরের জগতে সরকারের মান বজায় রাখতে ব্যস্ত। এই কারণেই তারা লোকদেরকে রাস্তা থেকে ধরে ক্যাম্পে নিয়ে যাচ্ছে। বিদেশিরা ক্ষুধার্ত জনতাকে রাস্তায় দেখুক, এটা তারা চায় না। দুর্ভিক্ষ পরবর্তী সময়ে বাংলাদেশের কিছু রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী ও লেখক এমন কিছু তথ্য ও রিপোর্ট প্রকাশ করেন যা তখন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে ছিল। 1974 সালের দুর্ভিক্ষের সময় অপারেশন ক্লিন হার্ট জাতীয় কিছু কঠোর ব্যবস্থা নেয়, যার মধ্যে ছিল রেশন ব্যবস্থা নিয়ন্ত্রণ, অবৈধ মজুতদারদের ধরপাকড় ও চোরাচালান দমন। এই সময় অনেক মানুষকে চোরাচালানকারী বা অপরাধী সন্দেহে গ্রেফতার করে বন্দি ক্যাম্পে পাঠানো হতো, যেগুলো সাধারণত ছিল সামরিক বা আধা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে। এই ক্যাম্পে যাদের পাঠানো হতো তাদের অনেকেই আর কখনো ফিরে আসতো না। তাদের নির্যাতন, অনাহার, গুলি করে হত্যা কিংবা বন্দি অবস্থায় মৃত্যু এইসব ঘটত বলে বহু প্রত্যক্ষদর্শী, গবেষক ও লেখক অভিযোগ করেছেন। 74-এ দুর্ভিক্ষের জন্য দায়ী এমন উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে প্রাকৃতিক দুর্যোগের চেয়ে বড় কারণ হলো আওয়ামী লীগ ও সরকারি দুর্নীতি। শেখ মুজিব বিশ্বাস করতেন তার লোকজন সৎ, কিন্তু বাস্তবে তারা ছিল তোষামোদকারী ও দুর্নীতিপরায়ণ। প্রশাসনের ব্যর্থতায় সহায়তা পৌঁছায়নি মানুষের কাছে। যদিও তিনি এটা বুঝতে পেরেছেন, তবে অনেক পরে। তাই হয়তো তিনি দুঃখ করে বলেছিলেন, 7 কোটি লোকের দেশে আমার ভাগের কম্বলটা কই। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও সেই সময়কার অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ 1974 সালের 26শে অক্টোবর পদত্যাগ করতে বাধ্য হন। কারণ এই অক্টোবর মাসেই তাজউদ্দিন আহমদ দুর্ভিক্ষের জন্য প্রকাশ্যে সরকারের অদক্ষ ব্যবস্থাপনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি ও লুণ্ঠনের সমালোচনা করেছিলেন। তিনি সেই সঙ্গে দুর্ভিক্ষের দায়িত্ব স্বীকার করে সর্বদলীয় ভিত্তিতে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তাকে পদত্যাগ করতে বলেছিলেন। এ সম্পর্কিত একটি চিঠির সঙ্গে পদত্যাগপত্র পাঠানো হয়েছিল তার কাছে, আর তিনি পদত্যাগ করতে বাধ্য হন। দুর্ভিক্ষের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো চোরাচালান। স্থানীয় একজন অর্থনীতিবিদ বললেন, দুর্ভিক্ষ বন্যার ফল ততটা নয় যতটা মজুতদারি চোরাচালানের ফল। কারণ বাংলাদেশ থেকে ভারতে প্রতি বছরে অন্তত 10 লাখ টন চাল পাচার হয়। এইসব চোরাচালানকৃত পণ্যের মধ্যে ছিল ধান, চাল, গম, পাট, যুদ্ধাস্ত্র, ঔষধ, মাছ, গরু, বনজ সম্পদ ইত্যাদি। একটু ভেবে দেখুন, এই নবগঠিত স্বাধীন দেশের সম্পদ ভারতে পাচার করা হতো কার স্বার্থে? কারা এসবের মদতদাতা ছিল? 1975 সালের 1 নভেম্বর জনতার মুখপত্র সংবাদে প্রকাশিত হিসেবে সেই সময়ে ভারতে পাচার হয়ে যায় প্রায় 5,000 কোটি টাকার পণ্য। মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম বীরত্তমের লেখা শাসনের 1338 রজনী গ্রন্থে 119 নম্বর ও 126 নম্বর পৃষ্ঠাতে উনি লিখেছেন, দীর্ঘ 3 বছর আমরা দেখেছি চাল, পাট সীমান্ত পেরিয়ে ভারতে পাচার হচ্ছে, আর বাংলার মানুষ ভিক্ষার ঝুলি হাতে ঘুরছে বিশ্বের দরজায়। এখানে ছোট একটা প্রশ্ন আছে, বোঝার চেষ্টা করুন। ক্ষুধার্ত মানুষ নাকি হায়নার চেয়েও হিংস্র, তাই খাদ্যশস্য বোঝাই ট্রাকের উপর প্রহরীর সতর্ক প্রহরা। কিন্তু যারা মানুষের মুখের খাদ্য কেড়ে চোরাচালানি করে দেশে দুর্ভিক্ষ বানিয়েছিল, তাদেরকে কে পাহারা দিল? 3 নম্বর হলো দাতা গোষ্ঠীর অনমনীয়তা ও অনিচ্ছা। সেই সময় চট্টগ্রামে অবস্থান করছিল সোভিয়েত নৌ কন্টিনজেন্ট। তারা অবশ্য প্রকাশ্যে মাইন সাফ করার পাশাপাশি গোপনে বঙ্গোপসাগরে হাইড্রোলজিক্যাল সার্ভেও চালিয়েছিল। সোভিয়েতদের আশা ও উদ্দেশ্য ছিল এখানে একটা স্থায়ী ঘাঁটি বানানো। সেজন্যই অনেকটা পাল্টা চাপ আসছিল আমেরিকানদের তরফ থেকে। সোভিয়েতদের তারাও নইলে খাদ্য সাহায্য কমে যাবে। তবে সব দোষ বিদেশিদের উপর চাপানো ঠিক নয়। 1971 ও 72-এ যে বিপুল পরিমাণ সাহায্য এসেছিল তার বেশিরভাগ লুপাট হয়ে যাওয়াতে আবারও বাংলাদেশে সাহায্য পাঠাতে প্রবল অনীহা দেখা দেয় দাতার সংস্থাগুলোর মধ্যে। লুটের সিংহভাগ হয়েছে রেড ক্রসের মাধ্যমে। 74-এ দুর্ভিক্ষর উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে 4 নম্বরে ছিল
বর্ডার ট্রেডের নামে খুলে দেওয়া হয় সীমান্ত। আসলে এই সিস্টেমে শুধু চোরাচালানকেই উদ্বুদ্ধ করা হয়েছে। এর ফলে চোরাচালানিদের যে শক্তি সিন্ডিকেট গড়ে উঠেছিল তা আজও আছে এবং দেশের অনুন্নত অর্থনীতির জন্য দায়ী। আবুল মনসুর আহমেদের লেখা আমার দেখা রাজনীতির 50 বছর বইয়ের 498 নম্বর পৃষ্ঠায় উনি লিখেছেন, সীমান্তের 10 মাইল এলাকা ট্রেডের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। এর ফলে ভারতের সাথে চোরাচালানের মুক্ত এলাকা গড়ে ওঠে আর পাচার হয়ে যায় দেশের সব সম্পদ। 5 নম্বর কারণ হলো জাল নোটের চালান। ভারত থেকে বিশাল অঙ্কের জাল নোট বাংলাদেশের বাজারে আসতো। এতে অর্থনৈতিক অবক্ষয় আরও ত্বরান্বিত হয়। সরকার ও জনগণ জিম্মি হয়ে পড়ে এই জাল নোটের কাছে। আব্দুর রহিম আজাদের লেখা 71-এর গণহত্যার নায়ক এই বইয়ের 52 নম্বর পৃষ্ঠায় অনুসারে সেই সময় অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বলতে বাধ্য হয়েছেন, জাল নোট আমাদের অর্থনীতি ধ্বংস করিয়া দিয়াছে। ওলি আহমেদের লেখা জাতীয় রাজনীতি 1945 থেকে 75 এই বইয়ের 528 ও 31 নম্বর পৃষ্ঠায় চোরাচালান সম্পর্কিত একটি লেখায় তিনি লিখেছেন, নামমাত্র মূল্যে বা জাল টাকায় পাচার শুরু হলো। আরও যে বিষয়গুলো দুর্ভিক্ষের জন্য দায়ী ছিল, খাদ্য ও সুতার চোরাচালান। পেটে ভাত নেই অথচ লাখ লাখ টন বিদেশি সাহায্যের খাদ্য পাচার হয়ে যায় সীমান্তের ওপারে। পারমিট ও ডিলারশিপ দুর্নীতি। সুতার পারমিট নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি ঘটে। যাদের তাঁত নেই তারাই সুতার অনুমতি পায়। ডিস্ট্রিবিউটর নিয়োগে 3000 সুপারিশপত্র জমা পড়ে। সিগারেট, কেরোসিন ও সুতার অনুমতি অসাধু টাউটারদের দেওয়া হয়, যা দুর্ভোগ ডেকে আনে সাধারণ মানুষের জন্য। চোরাচালানিদের ছাড়। গ্রেফতার হওয়া চোরাচালানকারীরা প্রভাবশালী আওয়ামী নেতাদের সুপারিশে মুক্তি পায়। টিসিবি দুর্নীতি। ভারত থেকে সুন্দর সুন্দর শাড়ি আমদানি করে যা ব্যবহারের অযোগ্য ছিল। এই নিয়ে ব্যাপক সমালোচনা হয়। রিলিফ লুটপাট ও দুর্নীতি। বন্যা পরবর্তী রিলিফ যেমন বাঁশ, টিন, খাবার, কম্বল, ঔষধ অবাধে লুটপাট শুরু হয়। এর জন্য রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মুস্তফার বিরুদ্ধে চুরি ও স্বজনপ্রীতির অভিযোগ আসে। আর ওদিকে রিলিফ ক্যাম্পে খাবার না পেয়ে মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়তে থাকে দিনকে দিন। লঙ্গরখানা কেলেঙ্কারি। ঢাকায় খোলা 135টি রিলিফ ক্যাম্পে ত্রাণের নামে শুরু হয় ছলচাতুরি। ক্ষুধার তাড়নায় পচা বিস্কুট খেয়ে কলেরা ছড়িয়ে পড়ে। সরকারের ভূমিকা তখন নীরব। লবণ কেলেঙ্কারি। সরকারি দামে 15 টাকা মন, কিন্তু বাস্তবে তা 55 টাকায় বিক্রি। সরকারি দলেরই একাধিক সংসদ সদস্য লবণ মজুদের সাথে জড়িত ছিলেন। সরকারি অর্থে বিলাসবহুল আমদানি। অনাহারকালেও 21 লক্ষ টাকার বিদেশি মদ ও সিগারেট আমদানি হয় সরকারি টাকায়। রেড ক্রস ও প্রশাসনের স্বজনপ্রীতি। প্রশাসনিক পদে দলীয় লোক বসিয়ে রিলিফ ও বিদেশি সহায়তা আত্মসাৎ করা হয়। আনন্দ উদযাপনের মাঝে অনাহার। হাজার হাজার মানুষ অনাহারে মরলেও শেখ মুজিব তার নিজের জন্মদিনে 55 পাউন্ডের কেক কেটেছিলেন। আওয়ামী লীগ নেতৃত্বের নিষ্ঠুর উদাসীনতা। বিপর্যস্ত মানুষের আর্তনাদেও শাসক গোষ্ঠীর হৃদয় কাঁপেনি। সমালোচনাকারীদের নিপীড়ন করা শুরু হয় এবং মনবন্তর বা দুর্ভিক্ষের বাস্তবতাকে অস্বীকার করা হয়। এক কথায় দুর্নীতিগুলো ছিল রাষ্ট্রীয় ব্যর্থতার ভয়াবহ দলিল। লাখো লাখো মানুষ না খেয়ে মারা গিয়েছিল, অথচ সরকার দলীয় নেতারা ছিলেন চোরাচালান, রিলিফ চুরি, পারমিট বাণিজ্য ও বিলাসবহুল আমদানিতে ব্যস্ত। রাস্তার মুড়ে মুড়ে না খেতে পেয়ে মরে যাওয়া আদম সন্তানগুলো দাফনের জন্য খুঁজে খুঁজে নিয়ে যেতেন আঞ্জুমানে মফিদুল ইসলাম। তবে কি ওদের মানুষ হয়ে জন্মানোটাই পাপ ছিল? এই ভূখণ্ডে 300 বছরের নিকটবর্তী ইতিহাসে বড় বড় 3টি দুর্ভিক্ষ আঘাত এনেছে। আর স্বাধীন বাংলাদেশে প্রথম দুর্ভিক্ষ 1974 সালে। সরকারি কিছু লোকজন সহ সমাজের বিভিন্ন স্তরের সুবিধাবাদী লোকজন বাংলাদেশের মানুষদের নিয়ে হোলি খেলায় মেতে উঠেছিল। সমাজের রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে, আর তার সাথে সমান্তরে চলেছে ভারতীয় আগ্রাসন। একটা সংঘবদ্ধ প্রচেষ্টা চলছিল অর্থনীতি ধ্বংসের। উৎপাদন কমে গিয়েছিল, শ্রমিক অসন্তোষ বেড়েছিল, কলকারখানা ধ্বংস হয়েছিল, গুপ্ত হত্যা শুরু হয়েছিল। স্বাধীনতার চেতনায় বলিয়ান স্বাধীন চেতা মানুষদেরকে ভিক্ষার পাত্র ধরিয়ে দেওয়া হয়েছিল। দুর্ভিক্ষ মানে শুধু খাদ্য সংকট নয়, এটা এক রাষ্ট্রীয় ব্যর্থতার কবরগাথা। 1974 সালের সেই দুর্ভিক্ষে সরকারি হিসাব বলছে মৃত্যু হয়েছে 26 থেকে 27 হাজার মানুষের, কিন্তু হাসপাতাল, আঞ্জুমানে মফিদুল ইসলামের রেকর্ড, আঞ্চলিক রিপোর্ট, বিদেশি সাংবাদিকদের বিবরণ সব মিলে বাস্তব সংখ্যা দাঁড়ায় 10 লাখেরও বেশি। আজ স্বাধীনতার 55 বছর পরে এসে কেউ যদি জিজ্ঞেস করে স্বাধীনতা পেয়েও এত মৃত্যু কেন হয়েছিল, তাহলে কি আমরা চুপ থাকবো, নাকি বলবো যে ইতিহাস ভুলে যায় সে জাতিকে ইতিহাস কখনো ক্ষমা করে না?
আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর এই নির্মম ইতিহাসটা জেনে আপনার কেমন লাগছে কমেন্ট করে বলে যান। আর আপনি যদি মনে করেন এই ইতিহাসটা আরও মানুষের জানা দরকার, তাহলে ভিডিওটা শেয়ার করতে বলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।